সুযোগ আমাদের নাই। তো আমাদের কাছ থেকে একটা ধারণা নিয়ে আমরা বলবো অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নেবেন। তো আসুন আমরা অনুষ্ঠানে ফিরে যাই। আমাদের গত সপ্তাহে ছিল ঈদের অনুষ্ঠান। আমরা তিনজনে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আশা করি অনেকের কাছে হয়তো অনুষ্ঠানটা ভালো লেগেছে। সিরিয়াস আলোচনার পাশাপাশি কিছু হালকা আলোচনা মাঝে মধ্যে জরুরি হয়ে পড়ে। দেখি একজন দর্শক যুক্ত হতে চাচ্ছেন, দেখি কি আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি। আমি আইএলআর পাইছি, বাট আমি এখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো না, বাট আমার ওয়াইফ তাই বাংলাদেশি পাসপোর্ট, নট ব্রিটিশ সিটিজেন। না সরি, আপনি আইএলআর পেয়েছেন কোন গ্রাউন্ডে? 10 years রুটে। আচ্ছা 10 years ব্রিটিশ। সরি, মাই চাইল্ড ব্রিটিশ। আচ্ছা, কিন্তু আপনি 10 year রুটে পেয়েছেন, যে এক্ষেত্রে আপনাকে আইএলআর পাওয়ার পরে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পরে আপনি সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পাইছি 1 মাস হয়েছে। আপনাকে 1 বছর, আরো 11 মাস অপেক্ষা করতে হবে। 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা ঠিক আছে, আর এমনি পারতাম না। জি না, এখন পারবেন। যদি আপনার ওয়াইফ ব্রিটিশ হতো সেক্ষেত্রে আপনি এটা পাওয়ার পরপরই অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু যেহেতু আপনার ওয়াইফ ব্রিটিশ নয় সেক্ষেত্রে আপনি 1 বছর ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, আবার আমরা আলোচনায় ফিরে যাই। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার জন্যে। তো দেখি এই সপ্তাহে আমরা কি কি আপডেট দিতে পারি। একটা উল্লেখযোগ্য আপডেট যেটা হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন, সেটা হচ্ছে যে এই যে ই ভিসাটা কিন্তু 31শে মার্চ থেকে বাড়িয়ে 1 জুন পর্যন্ত করা হয়েছে। তো যারা এখনও ই ভিসা করেননি তারা কিন্তু এই সময়টার ভিতরে করে নেবেন। মনে রাখতে হবে এই 1 জুনের পরে 2রা জুন থেকে কিন্তু আর পুরনো বিএরপি কার্ড বা অন্য কোনো কার্ড কিন্তু তারা এদেশে আপনার থাকার এন্টাইটেলমেন্টের জন্যে তারা প্রুফ হিসেবে নেবে না। তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যারা এখনও করেননি তারা ই ভিসাটা করে নেবেন। তাদের স্ট্যাটিস্টিক্স, হোম অফিসের স্ট্যাটিস্টিক্সে বলছে যে প্রায় 40 লক্ষ লোক তারা ই ভিসাতে অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করে পেয়েছে, এবং তারা মনে করছে এখনও প্রায় 6 লক্ষাধিক মানুষ অপেক্ষা করছেন, তাদের এখন ই ভিসা করা হয়নি। তো এই জন্য যারা এখনও বাকি আছেন তারা দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। এর আগেও আমরা বলেছিলাম যে যাদের বিআরপি কার্ড নাই তারা কিন্তু পাসপোর্ট ব্যবহার করেও ই ভিসাটা পেতে পারেন। আরেকটা আপডেট দেই, এটা একটি স্ট্যাটিস্টিক্স। অনেকেই স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে অনেক আগ্রহী থাকেন, তো তাদের জন্যে আমরা জানাই যে গত বছর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে, সর্বাধিক হয়েছে। এটা হয়েছে গত বছর 1,08,000 ব্যক্তি অ্যাসাইলাম ক্লেম করেছেন, এবং এর আগের বছরে ছিল 2002-এ ছিল সর্বোচ্চ রেকর্ড 1,03,000। গত বছর এই রেকর্ডটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে নতুন রেকর্ড হয়েছে 1,08,000। গত বছর আমরা দেখতে পাচ্ছি যে 84,000 লোক তারা একটা সিদ্ধান্ত পেয়েছে, এর মধ্যে 47% হয়েছে পজিটিভ, আর যেটা 53% হয়েছে নেগেটিভ। এটা এর আগের বছরের চাইতে ডাউন, কারণ এর আগের বছরে 67% ছিল পজিটিভ। তো এই যে আমরা বলছি যে গত বছর 47% পজিটিভ হচ্ছে, এর মধ্যে আমাদের কমিউনিটি থেকে, বাংলাদেশি কমিউনিটি থেকে কতজন আছে এটা আমাদের কাছে নাই। তো মনে রাখতে হবে এই পার্সেন্টেজটা হাই হওয়ার কারণেই মনে রাখতে হবে কতগুলো দেশ আছে যেখান থেকে প্রায় 100%ই অ্যাসাইলাম গ্রান্ট হয়, এবং যেখান থেকে বহুত লোক এদেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেছেন, যেমন ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সুদান এবং
কোনো কোনো ক্ষেত্রে আফগানিস্তান, এই সমস্ত জায়গা থেকে অনেক বেশি অ্যাসাইলাম ক্লেম হয় এবং অনেক বেশি সাকসেস হয়। তাই এদের ফিগারটা নিয়ে আমরা বলতে পারছি যে 47% হয়েছে সাকসেসফুল। কিন্তু শুধুমাত্র আমাদের মতো বাংলাদেশ পাকিস্তান থেকে কত হয় সেটা হলে হয়তো আমরা দেখবো এটা সিগনিফিকেন্টলি কম। আর একটা কথা মনে রাখবেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে কিন্তু সাধারণত অ্যাসাইলাম দেওয়া হয় না। সেই কারণে ভারত তাদের কিন্তু সেফ কান্ট্রি লিস্টে আছে এবং বর্তমানে পার্লামেন্টে যে বিল আছে সেই বিলে বলা হচ্ছে যে ভারত হবে ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যেখান থেকে কোনোভাবেই অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আর একটা উল্লেখযোগ্য ফোন, আমরা যদি সময় থাকে এই স্ট্যাটিস্টিক নিয়ে আরও কিছু কথা বলবো, তবে আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জের কথা বলি যেটাতে আমাদের কমিউনিটি অনেকেই হয়তো বেনিফিট হবে, কেয়ার ওয়ার্কারদের ভিতরে। এখানে সরকার বলছেন যে অনেকেই কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে দেশে আসার পরে তারা দেখতে পাচ্ছেন তারা কাজ পাচ্ছেন না বা তাদের স্পন্সরের লাইসেন্স চলে গেছে। তা আমরা তো প্রায় জানি, প্রায় আমরা কথা বলি, অনেকে এসে ফোন করে বলে আমাকে কাজ দিচ্ছে না, আমাকে ট্রেনিংয়ে পাঠাচ্ছে, কোনো বেতন দিচ্ছে না, আমি কী করে খাবো, কী করে চলবে আমাদের। এই ধরনের মানুষদের সুবিধার জন্যে সরকার বর্তমান তারা বলতে চাচ্ছে যে প্রায় 39,000-এর মতো কেয়ার ওয়ার্কার আছে যারা এরকম কাজ পাচ্ছে না বা যাদের স্পন্সরের লাইসেন্স চলে গেছে এবং তারা আটকা পড়ে গেছে। এদের সুবিধার্থে সরকার একটা নিয়ম করেছে যে যদি কোনো কেয়ার ওয়ার্কারদের স্পন্সর তারা যদি কেয়ার ওয়ার্কার রিক্রুট করতে চায় তবে তাদেরকে প্রথমত এই যে 39,000 কেয়ার ওয়ার্কার যারা এখানে এসে আটকা পড়ে গেছে তাদের থেকে রিক্রুট করতে হবে, ইন কান্ট্রি রিক্রুট করতে হবে এবং তারা সরাসরি গিয়ে বাইরে রিক্রুট করতে পারবে না। ইন কান্ট্রি রিক্রুটমেন্টে ফেল করলে এটা অনেকটা সে আগের ডোমেস্টিক লেবার মার্কেট টেস্টের মতো, সেটা তাদেরকে করতে হবে। করার পরেই তারা বাইরে থেকে বা অন্য অন্য ক্যাটাগরি থেকে তারা রিক্রুট করতে পারবে। এই জন্যে আমি মনে করি এটা আমাদের অনেকেই আছেন বাংলাদেশ থেকে ভুক্তভোগী যারা এই দেশে কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে আসার পরেই তারা কাজ পাননি বা স্পন্সরের লাইসেন্স চলে গেছে, তাদের জন্য একটা ভালো সুবিধা হয়ে গেছে যে তারা নতুন করে আবার স্পন্সর নিয়ে তারা অ্যাপ্লাই করলে খুব সহজেই তারা এই ভিসাটা পেয়ে যাবেন। আশা করি দর্শকেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো মোটামুটি বুঝতে পেরেছেন। আমি যে স্ট্যাটিস্টিক্স দেওয়ার কথা বলছিলাম সেই স্ট্যাটিস্টিক্সে ফিরে যাই এবং দেখি এখান থেকে হয়তো বা অনেকেই লাভবান হবেন। আমরা দেখতে পাচ্ছি যে গত বছর এদেশে ভিসা দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, ভিজিটার হোক, ম্যারেজ অ্যাপ্লিকেশন হোক, স্টুডেন্ট হোক, সব মিলায় গত বছর ভিসা দেওয়া হয়েছে মোট 9,56,000 এবং এটা কিন্তু 2023 সাল থেকে সিগনিফিকেন্টলি কম। 2023 থেকে এটা 33% কম, তার মানে 1/3 কম। তো দেখা যাচ্ছে ক্রমশই ভিসা দেওয়ার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আবার আমরা দেখি যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে গত বছর মেন অ্যাপ্লিকেন্টের ভিসা দেওয়া হয়েছে 2,10,000, এটাও কিন্তু এর আগের বছরের থেকে 37% কম। আবার হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে তারা গত বছর ভিসা দিয়েছে 27,000, যেটা কিন্তু তার আগের বছরের চাইতে 81% কম। এবং আমরা দেখতে পাচ্ছি যে আদার ওয়ার্ক রুটে 11%-এর মতো কম হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিসা দেওয়ার সংখ্যা ক্রমশ কমে আসছে। স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর 3,93,000 স্টুডেন্ট ভিসা দেওয়া হয়েছে, যেটা তার আগের বছরের তুলনায় 14% কম। আর স্টুডেন্ট ডিপেন্ডেন্টের সংখ্যা তো কমে গেছে 85%। এটা কমার কারণে আছে, আমরা জানি যে এখন আর মাস্টার্স করার জন্যে আর তারা ফ্যামিলি আনতে দিচ্ছে না, শুধুমাত্র কতগুলি টপ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলে আর আনতে দিচ্ছে। আর অফকোর্স পিএইচডি করলে বা ওই ধরনের পর্যায়ে থাকলে আনতে দিচ্ছে। এই যে সিগনিফিকেন্টলি মাস্টার্স স্টুডেন্টদেরকে কমানো হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার, সেটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে 85% ভিসা কিন্তু
কম হয়ে গেছে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আমরা দেখছি কিছুটা বেড়েছে, ৮৬,০০০ ভিসা দেওয়া হয়েছে গত বছর। অনেকে আমাদের দর্শকদের ভিতরে আছেন যারা ফ্যামিলি আনতে চান, তাদের জন্য এটা আমি মনে করি একটু হলেও আশার খবর, যেটা একটু উপর দিকে যাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে। এবং অন্যান্য ফ্যামিলি ভিসাতে আমরা দেখতে পাচ্ছি যেটার সংখ্যা ডবলেরও বেশি হয়েছে। যেখানে 2023 সালে ছিল ৯,৮০০, সেখানে গত বছর 20,০০০ ছাড়িয়ে গেছে। আর এদেশ থেকে পাঠানোর ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা স্ট্যাটিস্টিক্সে প্রধানমন্ত্রী বলেছেন যে গত ৮ মাসে উনি নাকি ২৪,০০০ লোককে ফেরত পাঠিয়েছে। যদিও এটা নিয়ে আবার অনেক ডিবেট আছে এবং সেখানে এরা বলতে চাচ্ছে যে আসলে ২৪,০০০-এর মধ্যে হয়তো ৮,০০০ বা ৯,০০০ মতো হয়তো হোম অফিস ধরে পাঠিয়েছে, বাকিগুলি হয়তো ভলান্টারিলি রিটার্ন। তো যেটাই হোক, ২৪,০০০-এর মতো লোক এদেশ থেকে ফেরত গেছে যাদের এদেশে থাকার কোনো অধিকার ছিল না, যাদের ভিসা ছিল না। তো এই গ্রুপটাই টার্গেটেড হবে এবং আগামী আমরা কয়েক মাসে দেখব আরও পাইকারি হারে আরও অনেক মানুষকে গ্রেপ্তার করা হবে যারা দেশে অবৈধভাবে আসে, যাদের ভিসা শেষ হয়ে গেছে, এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আজ আমরা দেখি, আলোচনা করি আমরা বাংলাদেশের অ্যাসাইলামের প্রেক্ষিতে। গত সপ্তাহে একটা অনুষ্ঠানে যাওয়ার পরে আমাকে এ ব্যাপারে অনেক প্রশ্ন করা হয়েছিল। বলা হয়েছিল যে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেটার পরিপ্রেক্ষিতে যারা আগে বিএনপি বা জামাত করতেন এবং আওয়ামী লীগ সরকার থেকে যারা ভীতির সম্মুখীন ছিলেন, তাদের অ্যাসালাম ক্লেমের ভবিষ্যৎ কি, এ ব্যাপারে আমাকে বলা হয়েছে যে কিছু বক্তব্য দেওয়ার জন্যে। এখানে আমরা বলি যে গত বছর ডিসেম্বরে হোম অফিস একটা কান্ট্রি পলিসি নোট, যেটাকে আমরা বলি সিপিএন, বাংলাদেশের পরে তারা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের বিভিন্ন ঘটনার পরে তারা আলোচনা করেছে। বাংলাদেশে যে ছাত্র জনতার বিক্ষোভ, সেই বিক্ষোভের কারণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যান, তার সরকারের পতন ঘটে এবং এই সময় যে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে, এটা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন এই যে পলিসি নোট, এই পলিসি নোটটা কিন্তু হোম অফিস ফলো করবে এবং জাজ সাহেবরা অনেক সময় এটার উপরেই নির্ভর করে। যদিও মনে রাখতে হবে, জাজ কিন্তু এই পলিসি নোটটা মানতে বাধ্য নয়। ওনার কাছে যদি আরও ভালো এভিডেন্স থাকে, এবং এইখানেই কিন্তু আমাদের যারা লয়ার কমিউনিটি আছেন তাদের রোলটা আসবে। আপনাদেরকে দেখাতে হবে যে এই যে কান্ট্রি পলিসি নোটে বাংলাদেশ সম্পর্কে যত পজিটিভ কথা বলুক না কেন, এখনও কিন্তু গ্রাউন্ডে, মাটিতে, ফিল্ডে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন। যেমন এখানে বলা হয়েছে, পলিসি নোটে বলা হয়েছে যে বর্তমান সরকার কাউকে প্রসিকিউট করছে না এবং বিএনপি বা জামাত তারা ক্ষমতায় নাই। যদি বিএনপি জামাত ক্ষমতায় নাই, সেহেতু আওয়ামী লীগের ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগের সেই সমস্ত ঊর্ধ্বতন নেতাদের জন্যে এটা ভয়ের ব্যাপার যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ আছে। এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন বড় বড় আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হচ্ছেন, তারা রিমান্ডে আসেন, তাদের সম্পর্কে বলতে গিয়ে এই পলিসি নোট বলতে চাচ্ছে যে একটা দেশের অধিকার আছে, একটা দেশের রাইট আছে, তারা তাদের দেশের অপরাধীদের বিচার করবে। ফলে যাদের বিচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তো ফলে এই গ্রাউন্ডে আপনারা হয়তো অ্যাসালাম করলে তেমন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হয়তো নাই। আর এই যে বললাম, যারা বিএনপি আমাদের ক্ষেত্রে তারা বলছে যে তাদের এখন আসলে আর কোনো ভয়ের কারণ নাই। তো এই জন্যে কেউ বিএনপি জামাত থেকে অ্যাপ্লাই করলে, অ্যাসালাম অ্যাপ্লাই করলে অদূর ভবিষ্যতে যাদের এই অ্যাসালামের ভবিষ্যৎ না, যারা অলরেডি এই গ্রাউন্ডে ভিসা পেয়েছেন, পরবর্তীকালে 5 বছর পরে তাদের জন্যে সেটেলমেন্ট পাওয়াটাও কিন্তু অনেকটা অনিশ্চিত। আর ওই যে বললাম যে আওয়ামী লীগের ক্ষেত্রেও এই পলিসি নোটের ব্যাপার হচ্ছে এই যে যদি তুমি খুব হাই প্রোফাইল না থাকো তবে তোমার তো ভয়ের কোনো কারণই নাই। আর এমনকি ভয়ের কোনো কারণ থাকলেও তুমি যদি কোনো অপরাধের সাথে যুক্ত না হও তবে তোমার কোনো বিপদ হবে না। এক্ষেত্রে যেটা আমি বললাম যে আপনাকে খুব ভালো করে এভিডেন্স আনতে হবে। আপনি পত্রিকা থেকে
ইয়ে আনতে পারেন এবং কোনো রিপোর্ট আনতে পারেন। কোনো ক্ষেত্রে কান্ট্রি এক্সপার্টের রিপোর্টও কিন্তু আপনার জন্য সাহায্য করতে পারে, হেল্পফুল হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভালো আছেন? জি আছি ভাইয়া, বলেন। সরি, আমি আপনার সাথে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বলেন ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে এই যে আমি তো ই ভিসা লইয়া বাংলাদেশে যেতে চাচ্ছি, তো আসার সময় বাংলাদেশে খুব প্রবলেম হবে কি? সরি, আমি আপনার কথাটা একটু কেন জানি কেঁপে গেল, বুঝতে পারলাম না। আপনি কি করেছেন বাংলাদেশে? বাংলাদেশে যেতে চাচ্ছি ই ভিসা নিয়ে। এই যে ই ভিসা, জি ই ভিসা নিয়ে আপনি যেতে চাচ্ছেন, জি যান। যে আসার সময় কি বাংলাদেশে ই ভিসা কিভাবে দেখা যাবে? আপনার কাছে তারা ই ভিসা দিলে যে একটা নাম্বার দেবে, ওই নাম্বারটা দেখালেই চলবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আবার আলোচনাতে ফিরে যাচ্ছি, যে আলোচনা আমরা করছিলাম যে যদিও আগে আপনার ক্লেম ছিল আপনি বিএনপি বা জামাত করেন, এখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এরপরেও কিন্তু আপনার ক্লেম সাকসেসফুল হতে পারে যদি আপনি দেখাতে পারেন যে আপনার এমন একটা রোল, এমন একটা প্রোফাইল আছে যে এখনও আওয়ামী লীগ তারা সরকারে না থাকলেও, আমরা জানি যে সরকারে না থাকলেও তারা কিন্তু গুপ্তভাবে ভেরি অ্যাক্টিভ। ইদানিং আমরা পত্রিকাতে খবর পেয়েছি যে যারা এই জুলাই আগস্ট বিপ্লবের সাথে জড়িত ছিলেন এরকম ছাত্র নেতাদের 8 জনকে হত্যা করা হয়েছে গুপ্তভাবে। এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে সমস্ত বিরুদ্ধ পার্টি তাদের অনেক নেতাকেই কিন্তু পত্রিকার খবর অনুযায়ী তারা বলছে যে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা নিহত হয়েছে। ফলে এই রিস্ক তো আছে। এছাড়া প্রায় আমরা দেখি যে প্রাক্তন প্রধানমন্ত্রী মাঝে মধ্যে খুব শাসালো বক্তব্য রাখছেন এবং ফেসবুকেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা অনেক বড় বড় কথা বলছেন। তো এইগুলো সব যদি ঠিকমতো তুলে ধরা যায়, সেটা যদি একটা এক্সপার্টের রিপোর্ট থাকে, তবে এখনও কোনো ক্ষেত্রে বিএনপি জামাত বা অন্য বিরোধী পক্ষ থাকলেও এবং সরকার, বর্তমান সরকার একটা নির্দলীয় সরকার থাকলেও আপনার ভয় থাকতে পারে এবং আপনি অ্যাসাইলাম হয়তো আপনার অ্যাপিল অ্যালাউ হতে পারে। হ্যালো, আমরা যেটা বলছিলাম যে অ্যাসাইলামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি একটু আগে স্ট্যাটিস্টিক বললাম, যে গত বছরের তুলনায় কিন্তু গ্রান্টের সংখ্যা কমে যাচ্ছে এবং আমাদের ধারণা আগামীতে এটা আরও কম হবে, কারণ তাদের একটা হিউজ ব্যাকলগ ছিল। ব্যাকলগটা খালি করার জন্য প্রচুর গ্রান্ট তারা দিয়েছিল, এখনও দিচ্ছে। এখন অনেক ক্ষেত্রে ক্লেমগুলো গ্রান্ট হচ্ছে, যেখানে হয়তো একজন ঠিকমতো তাদের কেসটা পর্যালোচনা করলে তারা মনে করবে এখানে হয়তো গ্রান্ট করার মতো কোনো গ্রাউন্ড নাই, তবু এখনও গ্রান্ট হচ্ছে। এটা অদূর ভবিষ্যতে কেমন হবে এটা মনে করার কারণ নাই, কিন্তু এটা কঠিন হতে পারে, এটা হয়তো হবে। আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে এসে আবার কথা বলবো আপনার সাথে একটা ছোট এপিসোড নিয়ে। আমাদেরকে আবার একটু পরেই আজানের বিরতির জন্য যেতে হবে। দেখি এই স্বল্প সময়ের ভিতরে কেন দর্শক অপেক্ষা করছেন কিনা। হ্যালো কলার, কোনো কলার আছেন? মনে হচ্ছে কেউ লাইনে নাই। তো আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি, যে আলোচনার কথা আমরা বলছিলাম যে বর্তমান দেশের পরিস্থিতিতে বাংলাদেশি যারা অ্যাসাইলাম সিকার আছেন তাদের কি অবস্থা হবে। এখানে একটা তো খুব বড় প্রশ্নই থাকবে, এবং যে প্রশ্ন ওই যিনি অ্যাসাইলাম প্রার্থী তাকে অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তিত পরিস্থিতির কারণে তার এখন দেশে যেতে সমস্যা কোথায়। কেউ যদি বলে যে আমি দেশে থাকলে আমাকে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার আমাকে হ্যারাস করতো, জেলে নিয়ে যেত, আটকে রাখতো, তাহলে সেখানে প্রশ্ন হবে তাহলে এখন কেন আমার প্রবলেম হবে, এখন তো আওয়ামী লীগ সরকার নাই। এটা একটা বড় একটা পরিস্থিতি। এই যে চেঞ্জ অফ সার্কামস্টান্সেস হয়েছে, এটার কারণে তার কেন দেশে যেতে প্রবলেম এখনও হবে, বা তার এখনও কেন আগের মতো ভয় আছে, দেখতে হবে। একজন কলার বলে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আমি তো আমার একটা কোয়েশ্চন আছে। জি বলেন।
জি ভাইয়া বলেন, আপনার প্রশ্নটা একটু বুঝিয়ে বলেন। আমি ই-ভিসার অ্যাপ্লাই করছিলাম, জি আমারটা সাবমিট দেখা, বাট আমাকে কোনো নাম্বার দিল না। জি, আপনি আপনার ইভিসি সাকসেসফুল হলে আপনি একটা নাম্বার পাবেন, শেয়ার কোড বলেন বা যেটা বলেন, এই নাম্বারটা আপনি পাবেন। আপনি কি নাম্বার পেয়েছেন? নাম্বার না পেয়ে থাকলে ওদের যে লিঙ্কে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করেন কিংবা ইমেল করেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখি কে আছেন আবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি করতে পারি আপনার জন্য? আমার একটা প্রশ্ন, আমার ভাই একজন নাকি নাকি এসএলএম করছিল। সে কে কে করছিল আসসালাম? জি কে করেছিল আসসালাম? আপনি? জি না, আমার একজন কাজিন। আপনার এক কাজিন? কাজিন ভাই জি জি এসএলএম করছিল, তো তাই ইন্টারভিউ তারা নিছিল। জি তারপরে তাই কোয়েশ্চন তারা করছে, তাই কোয়েশ্চনের আনসার দিচ্ছেন। তারপরে তারা এমডি তাইনটা কইছেন যে তুমি একটু ডিপ্রেশনের ওষুধ খাও, খাইলে একটু ভালো হইব। তো এটা কইলা এটা কি তা লাইক করলে ভালো হইব না ভালো হইতো না, ওটা তো জানতে চাই না, আমি আসলে আপনার কথাটা ঠিকমতো বুঝতে পারলাম না। আমি যেটুকু বুঝলাম আপনারা কাজিন, তিনি আসসালাম ক্লেম করেছেন, আসসালাম ক্লেম করার পরে তার ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউতে কি সমস্যা হয়েছে? জি না, কোনো সমস্যা হয়েছে না। ইন্টারভিউ তারা কোয়েশ্চন করছে আর কোয়েশ্চনের আনসার তাইনও দিছেন, আর ইন্টারভিউটা সুন্দর হয়েছে। এনডি তাইন কইছেন যে তারা কইছেন যেন আমার কাজিন যে আপনি একটু মেডিসিন খান ডিপ্রেশনের, আপনার অনেক ডিপ্রেশন হয়ে গেছে। জি, ওটা বলেছেন ওনারা। তো উনি কি ডিপ্রেশনের ওষুধ খেলে ওনার জন্য কি লাইক ওটা কি ভালো হবে? না, একটা মানুষ যদি অসুস্থ থাকে তবে তার তো অবশ্যই ওষুধ খাওয়া উচিত। এটা কি কোনো কথা হলো যে আমি অসুস্থ, আমি ওষুধ খাবো কিনা? অবশ্যই তিনি তার চিকিৎসা করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার কাজিনের ডিপ্রেশন আছে এই জন্যে তাকে অ্যাসালাম দিয়ে দেবে, এটা মনে করার একটা কোনো মানেই হয় না। কারণ ডিপ্রেশনের সাথে অ্যাসালামের আসলে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হতে পারে ওনার হয়তো প্রেশারে আসেন এবং তারা মনে করবে ওনার সবচেয়ে বড় প্রেশার হচ্ছে এই যে তুমি এদেশে থাকতে চেয়েছিলেন, থাকতে পারছেন না, এই জন্য প্রেশার। তো এইটার জন্য, এই ডিপ্রেশনের জন্য উনি অ্যাসালাম পাবেন না। জি, ওনার যে সিচুয়েশনটা হয়েছিল এর জন্য ওনার ডিপ্রেশনটা হয়েছে। জি, বুঝতে পেরেছি, কিন্তু উনি এখন তাহলে কি ওনাকে অ্যাসালাম দিলেই কি ওনার ডিপ্রেশন ভালো হয়ে যাবে? প্রশ্ন হচ্ছে এই ডিপ্রেশনের জন্য ওনার অ্যাসালামের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না, বরঞ্চ তারা যখন চিঠি দেবে চিঠিতে তারা হয়তো বলবে যে ওনার যদি ডিপ্রেশন থাকে, সুইসাইড টেন্ডেন্সি থাকে, তাহলে তাকে ওনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। মনে রাখতে হবে যে এই ডিপ্রেশন বা যে কোনো মেডিকেল ক্লেমের জন্য, মেডিকেল কারণে কেউ প্রোটেকশন চাইলে তার থ্রেশহোল্ড কিন্তু খুবই হাই। তো যে কোনো সাধারণ ডিপ্রেশন, সাধারণ প্রবলেম, তারা বলবে বাংলাদেশে ফিরে গেলে তোমার মেন্টাল হেলথের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। ফলে ডিপ্রেশনের ট্রিটমেন্ট বাংলাদেশে আসছে। ফলে আমার মনে হয় ডিপ্রেশনের উপরে ওনার ক্যাপিটালাইজ না করে দেশে গেলে ওনার কী বিপদ হবে, কে তাকে মারবে, কেন বাংলাদেশ সরকার তাকে আশ্রয় দিতে পারবে না, প্রোটেকশন দিতে পারবে না, তিনি অন্য কোথাও মানুষের ভিতরে গিয়ে উনি এই বিপদ থেকে এড়াতে পারবেন না, এই দিকেই ওনার আসলে কনসেন্ট্রেশন করা উচিত। কারণ যে কোনো মেডিকেল প্রবলেমের কথা বললে হোম অফিস বলবে বাংলাদেশে এই মেডিকেলের প্রবলেমের ট্রিটমেন্ট আছে, ফলে ওনার কেসটা দুর্বল হয়ে যাবে। হ্যালো হ্যালো কলার, হ্যালো কলার, Hello? হ্যালো, জি বলেন, শুনছি আপনার কথা ভাইয়া। Yeah, can you hear me? জি, yeah, I can hear you. Yeah, I just want to know, like, someone did SLM and he's got for 5 years they give him, so what's going to happen after that? Sorry, what happened that somebody claimed asylum? Did he get a decision? Somebody claimed SLM, so
So they give him for 5 years. After Yeah. 5 years, what's Yes. going to happen to him? What happens after 5 years, he can apply for settlement, provided there is no change in his personal circumstances and no change in his country situation, then they can give him indefinite leave to remain. This application is free of charge, so he will not have to pay any application fee. And for a legal aid solicitors, they can also do this application free of charge under legal aid. আমরা এখন একটা আজানের বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। সুধী দর্শকবৃন্দ, আজানের বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বিরতির আগে আমরা যে আলোচনা করছিলাম বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে তাদের কি করণীয় এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কেউ যদি ক্লেম করে থাকে যে তিনি বিএনপি বা জামাতের বা অন্য কোনো বিরোধী দলের অংশ ছিলেন এবং তৎকালীন সরকারি দল যেটা আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগ সরকার প্রধানের বিরোধিতা করার কারণে তাদের দেশে যেতে ভয়, তো তাদের তো আসলে এখন দেশে চলে যাওয়া উচিত। তাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে, তারা যদি কোর্টে যায় বা হোম মিনিস্টারকে প্রশ্ন করবে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদের কেন দেশে যেতে ভয়? তার মানে কি তোমরা আদৌ আসলে ভয়টা তোমাদের উদ্দেশ্য নয়, এই পুরো জিনিসটাই তোমরা একটা সাজানো একটা ব্যাপার? এই ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে ক্রেডিবিলিটি একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, যে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আমার জন্য এখনও দেশে ফিরে যাওয়াটা বিপজ্জনক হবে কিনা এটা দেখানো। তো এটা আমি যেটা বলেছিলাম একটু আগে, যেটা এখনও সম্ভব, এখনও কিন্তু আর্গুমেন্ট করে দেখা যেতে পারে যে আমার প্রোফাইলটা এমন যে এখনও আমি দেশে গেলে আমাকে, যদিও আওয়ামী লীগ সরকারে নাই কিন্তু আওয়ামী লীগের মানুষ এখন অ্যাক্টিভ, তারা বিভিন্ন জায়গা থেকে তারা গুপ্তভাবে হত্যাকাণ্ড বা আক্রমণ চালাচ্ছে, সেটা আমি শিকার হতে পারি। সেই কারণে আমার ওই ধরনের একটা প্রোফাইল রাখতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার বিরোধী দলের সাপোর্টারকে জেল থেকে মুক্ত করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে মামলা থাকে, সে মামলাগুলো তারা তুলে নিয়েছে বা তুলে নিচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাতিল হবে, এ ব্যাপারে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সুস্পষ্ট বিবৃতি দিয়েছেন। তো আমার মনে হয় যে এই হিসাবে শুধুমাত্র এক সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছিলাম, এই হিস্টোরিক্যাল রিজনে আমার মনে হয় অ্যাসাইলাম পাওয়াটা কঠিন হয়ে যাবে। যারা অলরেডি অ্যাসাইলাম পেয়েছেন 5 বছর পরে তারা যখন আবার সেটেলমেন্টে যাবেন তখন এটা ইস্যু হয়ে দাঁড়াবে যে এখন এই মুহূর্তে কি তাদের আবার ভয় আছে নাকি নাই। কেন যে বললাম, যখন 5 বছর পরে যারা যাবেন তখন তারা দেখতে চাইবে তার পার্সোনাল সার্কামস্টান্সে কোনো পরিবর্তন হয়েছে কিনা বা দেশের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো সেই কারণে তখন যদি দেখা যায় যে বিএনপি, কারণ এখন সবাই মনে করছে যে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এবং যদি আগামী 1-1.5 বছরের ভিতরে কোনো ব্যাপক কোনো পরিবর্তন না ঘটে, নতুন কোনো রাজনৈতিক শক্তি না এসে দাঁড়ায়, তবে বিএনপি হয়তো বা আগামী নির্বাচন জয়যুক্ত হয়ে তারা সরকার গঠন করবেন। সেক্ষেত্রে যদি বিএনপির দলই সরকারে থাকে তখন তো আর বলার সুযোগ নাই যে আমি এখন দেশে গেলে আমাকে আওয়ামী লীগের মানুষেরা মেরে ফেলবে, কারণ তখন তাদের নিজের সরকারি ক্ষমতায় আছে, সরকার তাদেরকে কেন পরিষেবা দিতে পারবে না, এটা একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াবে। তো এই সমস্ত কিছুর কারণে যারা এখন এইভাবে নাই, যারা এখন এই দেশে বসে এখনও মনে করছেন বাংলাদেশে তাদের গেলে তাদের বিপদ হবে, তাদের অবশ্যই নিজেদের পরিস্থিতিটা বোঝা উচিত। আমি এর আগে আমি বলেছি যে কিছুদিন আগে কোর্টে যাওয়ার পরে আদালতে একজন জাজ, রেসিডেন্ট জাজ, উনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে যারা এখনও বিএনপি নিয়ে রাজনৈতিক, যারা অ্যাসাইলাম করেছেন, যাদের অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হয়ে কোর্টে আসে, এদের উচিত হবে অবিলম্বে তাদের আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া। কারণ কি হতে পারে, আমি জানি না এটা এখন হচ্ছে কিনা, জাজ সাহেব একটা ক্লিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যে এই সমস্ত ক্লেম শুধুমাত্র যে রিফিউজ করা হবে তা না,
তাদের বিরুদ্ধে কষ্টের অর্ডার, কারণ আদালতের সময় নষ্ট করার জন্য কষ্টের অর্ডার দেওয়া হবে। এবং এক্ষেত্রে যারা আসলে এখন ইসলাম করতে চান, তারা বিএনপি বা জামাত অনুসারী ছিলেন বলে তাদেরকে আমি বলবো যে হোম অফিসের কান্ট্রি পলিসি নোট সিপিএনটা পড়েন। যদিও আমরা জানি যে সিপিএনে যেটা বলেছে এর বাইরেও অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে, অনেক বিরোধী অনেক আওয়ামী লীগের লোক অনেকেই গ্রেপ্তার হয়েছেন, এটা একটা ইস্যু। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিরও একটা বিরাট সংখ্যক মানুষের উপরে হামলা চলেছে, আওয়ামী লীগেরা গুপ্তভাবে হামলা করছে, অনেক বিএনপি নেতাও কিন্তু মারা গেছেন। এখন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলে নিই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন কলার, কি করতে পারি? জি, আমি রিফিউজি স্ট্যাটাস আছি এখানে নি বোথ চিলড্রেন কিলা এন্ড হরন। সরি, আপনি আছেন রিফিউজি হিসাবে, আপনি কি করবেন? আপনার বাচ্চাদেরকে আনবেন? জি না, ওদের ইউকে বর্ণ হয়েছে এখন এড করতাম কিলা। জি, আপনি হোম অফিসে জানাবেন। হোম অফিসে জানিয়ে দিলে তারা আপনার বাচ্চাকে আপনার মতোই ভিসা দিয়ে দেবে। কোনো কোনো ক্ষেত্রে আপনার যতদিন ভিসা আছে ততদিন ভিসা দেবে, না দিলে একটা মিনিমাম সময় পর্যন্ত ভিসা দেবে। আপনার স্ত্রী কি আপনার সাথে? জি। আপনার স্ত্রীও কি সেম স্ট্যাটাসে আছেন? জি। জি, তা আপনি আপনাদের দুজনেরই ডিটেলস দিয়ে আপনি লিখলে আপনার বাচ্চাকে তারা অ্যাড করে নেবে। বাচ্চার বায়োমেট্রিক দেওয়ার জন্য কিভাবে দিব? ইমেল না অ্যাপ্লিকেশন? আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন, দুভাবে দিতে পারেন। আপনি হোম অফিসের মেন ইয়েতেও দিতে পারেন, অথবা আপনার অ্যাসাইলাম যেখান থেকে ডিসাইড হয়ে আসছে সেই অ্যাড্রেসেও আপনি পাঠাতে পারেন। জি জি, ওকে, থ্যাংক ইউ। তবে যেটা আমি বলেছিলাম, যে কথা আমি বারবার করে বলছি, যে কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার ক্লেমটা কোনো বিশেষ কোনো কারণ থেকে থাকে, আপনি যদি মনে করেন যে সরকারের পরিবর্তন হওয়ার পরেও এখনও আপনার দেশে গেলে আপনার সমস্যা হতে পারে, আপনি অবশ্যই সেটা এক্সপ্লেন করে আপনার ক্লেমে বা আপনার অ্যাপিলে আপনি বলতে পারেন। কিন্তু সাধারণভাবে সিপিএন অনুযায়ী, এবং সিপিএনটা আপনারা জানেন যে এটা হোম অফিস তো অনুসরণ করেনি, এবং কোনো কোনো ক্ষেত্রে জাজ সাহেবরা এটা করে, যদি জাজ সাহেব এটা মানতে বাধ্য নন, এবং জাজ সাহেবকে আপনাদের কিন্তু আলাদা দিতে হবে, আপনাদেরকে বলে দিতে হবে যে এই এভিডেন্স আছে যেটা সিপিএনকে চ্যালেঞ্জ করে। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন কলার, কি করতে পারি? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ, আমি ভালো, থ্যাংক ইউ সুন্দর প্রোগ্রাম করার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, আমরা লিভ টু রিমেইনে আছি। জি। আর আমার বাচ্চা লাস্ট ইয়ার আমরা আবার এক্সটেনশন হয়ে গেছে। জি। তো আমার ওয়াইফের নেক্সট মান্থ মানে ভিসা মেয়াদ শেষ হবে। জি। তো আমার চাইছি আর কি আমরা এক্সটেনশন করার জন্য। আমি একটা ফিওভার করতে চাইছিলাম। জি। এর আগেও আমরা ফিওভার করছি, গ্রান্ট হয়েছে, আমরা ইউনিভার্সাল ক্রেডিট সবকিছু ঠিকঠাক আছে। তো এখন কিভাবে কি করা? আমার ওয়াইফের মানে প্রচুর, ওদের একটু অসুস্থ, তো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট প্রায় মাসে 2-3 থাকে, বা হসপিটালেও থাকে। তো আমি কিভাবে কি করবো? ওই অ্যাপ্লিকেশনের সময় কি সব লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার? জি, আপনি যখন করবেন এটা ফি ওয়েভারের সময় ওনার মেডিকেল এভিডেন্স জরুরি নয়। ফি ওয়েভার তারা আপনার টাকা পয়সার ব্যাপার দেখবে। আপনি যেহেতু ইউনিভার্সাল ক্রেডিটে আসছেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট দেবেন, ইউনিভার্সাল ক্রেডিটের পেপার দেবেন, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সবার জন্য ব্যাংক স্টেটমেন্ট, আপনার ওয়াইফেরও ব্যাংক স্টেটমেন্ট রাখলে দেবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। পরবর্তীকালে ফি ওয়েভার হয়ে গেলে মেন অ্যাপ্লিকেশন যখন করবেন ওয়াইফের, তখন আপনি ওয়াইফের মেডিকেলের কথা আপনি উল্লেখ করতে পারেন। আর এখন মেডিকেলের কোনো দেওয়ার দরকার নেই না, কারণ মেডিকেলের সাথে তো ওনার ফি ওয়েভারটা ঠিক রিলেটেড না। ফি ওয়েভারটা মূলত আপনাদের পয়সা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা সেটা তারা দেখবে। না, ওইটা ধরেন আমার তো একটা মানে পর্যায়, যেমন উনি 2-3 হসপিটালে যেতে হয়, বা আমার মেয়েও যেতে হয়, তো ওইগুলা তো একটু এক্সপেন্স বেশি হয়ে যায় আমার। না, সেটা যদি আপনি মনে করেন এটা দরকার, আপনি যখন ফি ওয়েভার অ্যাপ্লিকেশনের সাথে একটা কভার লেটারে আপনি এই সমস্ত কিছু উল্লেখ করে দিতে পারেন। কিন্তু ফি ওয়েভারের জন্য মনে রাখবেন মূলত ইস্যুটা হচ্ছে পয়সা আছে কিনা, এটা হচ্ছে মূল ইস্যু।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তো আমার অ্যাকাউন্টে মানে আমি যে কাজ করতেছি এই কাজ থেকে আমার অ্যাকাউন্টে পয়সা আছে, জি বুঝছেন? জি। তো ওইটা প্রত্যেক সপ্তাহে ঢুকে। তো এর আগে আমি ড্রাইভিং ট্রান্সপোর্ট গাড়ি টাড়ি কিনছি আমি বিভিন্ন ফ্রেন্ডের কাছ থেকে ধার করলা করে। তো আমি ওইটা রিটার্ন দিচ্ছি, ধরেন কাউকে 500 পাউন্ড দিলাম, তো আমি আমার রেফার দিলাম যে লোন রিটার্ন। ওরা কি মানে কোনো লেটার দিতে হবে আমাকে? জি, যেটা আপনার অ্যাকাউন্টে 100 পাউন্ডের বেশি যে কোনো আনএক্সপ্লেন ট্রানজাকশনের আপনাকে ব্যাখ্যা দিতে হবে। ওটা ব্যাখ্যা দিতে হবে? জি, আপনি ব্যাখ্যা না দিলে তারা ব্যাখ্যা চাইতে পারে। তো ফলে সময় বাঁচানোর জন্য আপনি আগেই বলে দেবেন যে এই 500 পাউন্ডে আমি গাড়ি কিনেছি, মানে 100 পাউন্ডের উপরে যে কোনো ট্রানজাকশন যেটা নট ভেরি ক্লিয়ার সেটার কথা আপনি বলে দেবেন। যেমন ট্যাক্সের পয়সা, বাড়ি ভাড়ার পয়সা, এটা তো ক্লিয়ার, আপনি দিচ্ছেন, রেন্ট দিচ্ছেন, ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, গ্যাস বিল দিচ্ছেন, এটা তো ক্লিয়ার। যেখানে ক্লিয়ার না, যে 500 পাউন্ড কেন গেল বা 500 পাউন্ড কেন আসলো, সেটার এক্সপ্লেনেশন, এনিথিং ওভার 100 আপনি এক্সপ্লেনেশন দিয়ে দেবেন। তাহলে ব্যাংক স্টেটমেন্ট আইনা ওটা নোট করে মানে আমি এক্সপ্লেনেশন। জি, আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি কিন্তু দেবেন, আর সব ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনি দেবেন। আমরা দেখি অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছে ডিসক্লোজ করে না, যেমন আমার এর আগে একটা ক্লায়েন্ট, তার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সে কিছুতেই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিল না। তার ওয়াইফের একাধিক ব্যাংক স্টেটমেন্ট ছিল, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সে মাত্র একটা অ্যাকাউন্ট দিল। ডেসপাইট রিপিটেড রিকোয়েস্ট তারা কিন্তু এটা করে নাই, ঠিকই তাদের ফি ওয়েভার রিফিউজ হয়েছে, কারণ হোম অফিস ঠিকই বার করতে পারে যে আপনার কয়টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমাদের একটা ব্রেকে যাওয়ার সময় হয়েছে, আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আবার কথা বলবো, ততক্ষণ থাকুন আমাদের সাথে। দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আইন ও অধিকারের সর্বশেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ। বিরতির আগে আমরা বেশ কয়েকটা কল নিয়েছিলাম, কল নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বর্তমান বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা বাংলাদেশ থেকে অ্যাসাইলাম সিকার, যারা আগে অ্যাসাইলাম ক্লেম করেছেন 5ই আগস্টে, তাদের কি অবস্থা হতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন দেখি অন্য কোনো কলার আছেন কিনা, না থাকলে আমরা আলোচনায় ফিরে যাব। মনে হচ্ছে এখন কোনো কলার নাই, তো আমরা আলোচনা করি আমাদের যেটা সবসময় একটা খুব পপুলার টপিক থাকে, আমরা প্রায়ই দেখি আলোচনা হয়, সেটা হচ্ছে হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস নিয়ে আমরা অনেকবারও কথা বলেছি, আজকেও আমরা কিছু কথা বলি হিউম্যান রাইটস নিয়ে। হিউম্যান রাইটসের আমরা যখন কেউ ক্লেম করে তার দুটো দিক থাকে, একটা হচ্ছে প্রোটেকশন রিলেটেড হিউম্যান রাইটস, একটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড হিউম্যান রাইটস। প্রোটেকশন রিলেটেড হিউম্যান রাইটস আমরা মূলত আর্টিকেল 3, যেটা ফ্রিডম ফ্রম টর্চার, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট, সেটা নিয়ে কথা বলি। এই আর্টিকেল 3টা এটা একটা অ্যাবসলিউট আর্টিকেল, এটাকে কোনোভাবেই ডিরোগেশন করা যায় না। অর্থাৎ কেউ বলতে পারে না, আচ্ছা ঠিক আছে আমাকে 1 ঘন্টার জন্য কাউকে টর্চার করতে দাও, তো এরকমভাবে নাই। এই আর্টিকেল 3 যেটা, এটা অ্যাসাইলাম ক্লেমের সাথে যুক্ত, খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং দেখা যায় যে শতকরা 99% ক্ষেত্রে যখন কারোর অ্যাসাইলাম ক্লেম ফেল করে তখন তাদের আর্টিকেল 3 ক্লেমটাও ফেল করে। কোনো ক্ষেত্রে যেখানে হয়তো অ্যাসাইলাম ক্লেম ছাড়াও আর্টিকেল 3 ক্লেম দাঁড়াতে পারে, যেমন একটা হতে পারে আমরা দেখেছি অনার ক্রাইমের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো কোনো অ্যাসাইলামের গ্রাউন্ড না থাকলেও হয়তো বা এখানে হিউম্যান রাইটস ক্লেম দাঁড়াতে পারে। কিংবা আমরা আরও দেখেছি মেডিকেল ইস্যুতেও আর্টিকেল 3 আসে, এবং এখানে অনেক আমাদের ইউনাইটেড কিংডমকে জড়িয়ে অনেক বড় বড় কেস আছে, ডি অ্যান্ড ইউকে, এন অ্যান্ড ইউকে, অনেক বড় বড় কেস আছে। আমরা দেখেছি বেন সাইদ অ্যান্ড ইউকে, অনেক বড় বড় কেস হয়েছে এখানে মেডিকেল প্রবলেম নিয়ে। তো মেডিকেল প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার থ্রেশহোল্ডটা খুব হাই, অর্থাৎ যে কোনো অর্ডিনারি আপনার ডায়রিয়া হয় কিংবা ডায়াবেটিক্স আছে, এটার জন্যে আপনি যে মেডিকেল ক্লেম আর্টিকেল 3তে রিয়ালাই করবেন তা নয়।
আপনাকে দেখাতে হবে যে প্রথমত যে আপনি যে ধরনের মেডিকেল প্রবলেমে ভুগছেন সেটাতে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে এবং দেশে গেলে আপনি ঠিকমতো ট্রিটমেন্ট পাবেন না, বা ট্রিটমেন্ট পেলেও ট্রিটমেন্ট আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, এবং এইটার কারণে আপনি যে সাফার করবেন, ইমিডিয়েটলি না মারা গেলে যে সাফারিংটা হবে সেটা আপনাকে আর্টিকেল 3 পর্যায়ে পড়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আফটার কেয়ার, যেটা আপনাকে দেখাশোনা করার জন্যে যদি কেউ না থাকে বা এরকম কোনো সুযোগ সুবিধা না থাকে, তবে হয়তো আপনি আর্টিকেল 3 পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে রিপোর্ট আছে, কান্ট্রি পলিসি নোট, সিপিএনে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো নোটই আছে, বলা আছে যে বাংলাদেশে প্রায় সব ধরনের রোগীরই চিকিৎসা হয়, এবং সে কারণে যেহেতু চিকিৎসা অ্যাভেলেবল, আপনি এটার জন্য হয়তো খুব একটা সুযোগ সুবিধা আপনি হয়তো পাবেন না। যদিও আমরা দেখেছি যে পরবর্তীকালে আমরা পাপোশ ভ্যালির কেসে ইউরোপিয়ান কোর্ট এই কস্ট বা অ্যাফোর্ডেবিলিটির একটা ইস্যু নিয়েছে, কিন্তু এটা এইরকম একটা ব্ল্যাঙ্ক চেক নয়, এটা আরও অনেক বিস্তারিত এভিডেন্সের দরকার পড়বে। তবে আমরা এর আগে যে NNUK-এর যে অ্যাবসোলুট থ্রেশহোল্ড ছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেপশনালিটির কথা বলা হয়েছে, যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে এই আর্টিকেল 3 ভায়োলেশনটা হতে পারে। আর্টিকেল 3 থেকে আমরা দেখি একটু লোয়ার এন্ডে আর্টিকেল 8 আমরা প্লিড করা যেতে পারে মেডিকেল কেসে। আর্টিকেল 8-এ সেখানে আমাদের দেখাতে হয় যে যেখানে কোনো কোনো ক্ষেত্রে আর্টিকেল 3 থ্রেশহোল্ডটা রিচ করে না, সেখানে আর্টিকেল 8 হয়তো করতে পারে। আমরা দেখেছি যে কসোভো যখন ক্রাইসিসের সময় অনেক আলবেনিয়ান মহিলারা, মুসলিম মহিলারা কিন্তু সার্বিয়ান আর্মি দ্বারা তারা রেপড হয়েছেন, এবং এরকম অনেক কেস আছে, যেমন বুশাটি বলে একটা কেস, সেখানেও কিন্তু এরকম রেপ ভিকটিমদের ক্ষেত্রে তারা যে সাইকোলজিক্যাল যে ট্রমা তারা ফেস করে, এটার জন্য তারা যে সাইকোলজিক্যাল ডিজিজে ভুগে যায়, সেটাতেও কিন্তু তাদের এই আর্টিকেল 3 একটা কেস হতে পারে। তা এই সমস্ত ব্যাপার, এগুলি অনেক সূক্ষ্ম ব্যাপার, এবং এই ব্যাপারে আমি বলবো যে উচিত হচ্ছে ভালো কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া, এবং পরামর্শ না নিয়ে উল্টাপাল্টা করলে জাস্ট আমরা প্রায় দেখি যে আমার ডিপ্রেশন আছে, আর ডিপ্রেশনে তো ট্রিটমেন্ট বাংলাদেশে আছে, এবং কী কারণে এই ডিপ্রেশন, অফকোর্স বাংলাদেশের চাইতে UK ট্রিটমেন্টটা হাই, বেটার, তার অর্থ এই না যে আপনাকে ইংল্যান্ডে দিতে হবে আপনাকে ডিপ্রেশন আছে বলে। তো এই জিনিসগুলি একটু ভালো করে মনে রাখতে হবে। তো আর্টিকেল 3 কথা আমরা বললাম। আর্টিকেল 8-এ আমরা ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের কথা বলি। ফ্যামিলির ব্যাপারে আমরা দেখেছি 2014 সালের 9 জুলাইয়ের পরে ইমিগ্রেশনের রুলের ভিতরে কিন্তু হিউম্যান রাইটস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা পার্টনার ফ্যামিলির ব্যাপারে আমরা দেখেছি অ্যাপেন্ডিক্স FM-এ কিন্তু আপনার এই যে আমরা যে স্পাউস রুটের কথা বলি, সবই কিন্তু অ্যাপেন্ডিক্স FM-এর মধ্যে এখন আছে। এছাড়াও যেটা আছে সেটা ব্যতিক্রমধর্মী। আগে আমরা দেখতাম 2012-9 জনের আগে দেখতাম যে এদেশে এসে একজনকে ইসলামিক ম্যারেজ করে থাকলেও, সন্তানাদি না থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে তারা ডিসক্রিশনারি লিভ পেত। এখন আর সেটা পাওয়ার সম্ভাবনা নয়। এখানে যেটা আছে, যদি আপনি অবৈধভাবে থাকেন, এবং সেক্ষেত্রে আপনাকে একমাত্র ইমিগ্রেশন রুলের অ্যাপেন্ডিক্স FM-এর এক্সেপশনাল EX-1-এ আপনাকে আসতে হচ্ছে, 1M2-তে। সেখানে যেটা বলে দিচ্ছে যে যদি আপনার কারোর সাথে এদেশে কোনো ব্রিটিশ সিটিজেন বা সেটেল কেউ বা কেউ রিফিউজি, কারোর সাথে যদি আপনার বৈবাহিক সম্পর্ক থাকে, বা আপনি 2 বছর একসাথে বসবাস করেন, এবং যদি আপনি দেখাতে পারেন যে দেশে গেলে বা এই দেশের বাইরে গেলে এই ফ্যামিলি লাইফটা কন্টিনিউ করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি হয়তো অ্যাপ্লিকেশন করলে সাকসেসফুল হতে পারেন। এই অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হলেও আপনি কিন্তু 5 বছরের রুটে না, আপনাকে 10 বছরের রুটে আপনাকে দেবে। 2.5 বছর করে 120 মাস আপনাকে করতে হবে। তো এটার সুবিধা হচ্ছে এই, যেখানে কিন্তু মেনটেনেন্স, ইংলিশ টেস্ট বা অ্যাকোমোডেশন কিছু দেখাতে হয় না, কারণ এটা একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন। তবে এইখানে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ওই যে দেখানো, দেশে গেলে ইনসারমন্টেবল অবস্টাকল হবে। এটা কিন্তু খালি টুকটাক কষ্টবিধ হবে তা নয়। অবশ্যই ব্রিটেন থেকে বাংলাদেশে গেলে লিভিং স্ট্যান্ডার্ডটা কমে যাবে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। এটা একটা মেয়ার হার্ডশিপ, খালি একটু কষ্ট হবে এর জন্য নয়। এবং এটা আরও এর চাইতে বাইরে আপনাকে
যেতে হবে, এটার উপরে আপনাকে যেতে হবে। এই জন্য অনেকের পক্ষে থ্রেশহোল্ডটা পূরণ করা সম্ভব হয় না, বিশেষ করে যেখানে দেখা যায় যে সেটেল মানে আপনি যার ওয়াইফ বা স্বামী হিসেবে থাকবেন তিনি নিজেও যদি বাংলাদেশের অরিজিন হন, সেক্ষেত্রে বলতে পারে উনিও তো বাংলাদেশের অরিজিন, তাহলে উনিও গিয়ে তোমার সাথে থাকে না কেন। যদি আপনি দেখাতে পারেন আপনার পার্টনারের অন্য কোনো ব্যাপার আছে, হতে পারে পার্টনারের আগের ঘরের সন্তানাদি আছে তারা ব্রিটিশ, এবং এদেশ থেকে পার্টনার চলে গেলে ওই সন্তানাদিদের সাথে তার একটা বিচ্ছেদ ঘটে যাবে, তো এটাও কিন্তু একটা হার্ডশিপের মধ্যে পড়বে, আনডিউ হার্ডশিপের মধ্যে পড়বে, এবং এটা হয়তো আপনার পক্ষে কাজ করবে। এটার বাইরে, ফ্যামিলি লাইফের বাইরে, আপনার বাচ্চা যদি ব্রিটিশ হয় বা বাচ্চা যদি দেশে 7 বছরের বেশি থাকে, সেক্ষেত্রে যদি বাচ্চার দেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল না হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই হিউম্যান রাইটসের বেনিফিটটা পেতে পারেন। আর অন্য ক্ষেত্রে আপনাকে 20 বছরের দেশে থাকলে 10 বছর লিগালি থাকে, 20 বছর লিগালি বা ইলিগালি যেভাবে আপনি থাকেন না কেন থাকলে হতে পারে, যদি আপনার ক্যারেক্টারটা ভালো হয়। এটা একটা রুল আছে, বাচ্চারা 7 বছর যদি দেশে থাকে, একটা বাচ্চা যদি দেশে জন্মায় 7 বছর যদি এই দেশে থাকে তবে সে কিন্তু আইলার পেতে পারে। আর একটা বাচ্চা যদি বিদেশ থেকে দেশে আসে, এসে 7 বছর থাকে, তবে সে 2.5 বছরের ভিসা পাবে। ওই বাচ্চা 5 বছর এসে থাকার পরে, ভিসা নিয়ে থাকার পরে সে কিন্তু সেটেলমেন্টের জন্য সে এলিজিবল হবে। আবার আপনি 20 বছরের দেশে থাকেননি, কিন্তু সিগনিফিক্যান্ট পিরিয়ড দেশে থেকেছেন, এবং দেখাতে পারেন যে দেশে গেলে আপনার জন্য সিগনিফিক্যান্ট অবস্টাকল হবে। আপনি ওয়ার্ডের পার্থক্য বোঝেন, যেখানে আগে বললাম ইনসারমন্টেবল অবস্টাকল, এখন বলছে সিগনিফিক্যান্ট অবস্টাকল আপনার হবে। এখন এটা তাদের জন্য প্রযোজ্য যারা হয়তো এদেশে খুব অল্প বয়সে আসেন এবং তারপরে এদেশে দীর্ঘদিন তাদের কেটে গেছে। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমি এখন এসেলাম 2018 সালে আমি ক্লেম করেছিলাম। 2018 সালে আপনি ক্লেম করেছেন? ক্লেম করেছিলাম, তো 2023 নভেম্বরে আমাকে রিফিউজ করা হয়েছে। জি। তারপরে আপিল লঞ্চ করছিলাম। জি। এখন আমার ওই ডেট পড়ছিল, আবার চেঞ্জ হয়েছে আর কি। সরি, একটা বিষয় জানতে চাই, আমার আপিলের হিয়ারিং ডেট ছিল আর কি 1 সপ্তাহ আগে, তারা আবার ক্যান্সেল করতে, ডিউ টু ল্যাক অ্যাভেইলেবিলিটি অফ জুডিশিয়াল অ্যাভেইলেবিলিটি আর কি। আপনার সরি আমি আপনার কথা কেন জানি ভেঙে যাচ্ছে। আপনার কথাটা বুঝিনি। 2018 সালে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, 23 সালে এটা ডিসিশন হয়ে রিফিউজ হয়েছে, হওয়ার পর আপনি এখনো অ্যাপিলে আছেন, তাই তো? জি, আপিলে আছি। জি। আপিল হিয়ারিং ডেট পড়ছিল, তারপরে ওটা আর কি আবার চেঞ্জ হয়েছে, এখন আর ডেট আসে নাই, আসবে। আচ্ছা আচ্ছা, আমি একটা কোয়েশ্চন জানতে চাইছিলাম। আসলে আমি নিজেই বিল করতেছি, সেজন্য আর কি একটু বিল কনফিউজ। জি। আমি জানতে চাইছিলাম যে আপিলে যেসব ইস্যুগুলা রেজ হয়, এটা তো ডিসিশন কি জন্য করছে সেই পয়েন্টগুলোকে আমি ওভারটার্ন করবো, এটাই তো মেইন বিষয়, নাকি কারেন্ট সিচুয়েশন যে চেঞ্জ হয়েছে এখন গভর্নমেন্টের, বাংলাদেশে যে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়েছে, এগুলা কি ওইসব হিয়ারিং এ আসবে নাকি? আপনার অ্যাপিল যে গ্রাউন্ডে তারা রিফিউজ করেছে, আপনার যে গ্রাউন্ডে আপনার কি প্রথম অ্যাপিলটা কি না হয়ে গেছে নাকি আপনার হয় নাই? হয় নাই, এখনো হবে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার তো কেসটা রিভিউ করবে হোম অফিস। রিভিউ করে তারা হয়তো চেঞ্জ অফ সার্কামস্টান্সের ইস্যু তারা আনবে, এবং সেক্ষেত্রে যেটা হতে পারে আপনি কিন্তু কেন পরিবর্তিত পরিস্থিতির কারণে কেন আপনি এখনও যেতে পারবেন না, এটা দেখাই আপনি এডিশনাল গ্রাউন্ড আপনি হোম অফিসকে জানিয়ে এবং কোর্টকে জানিয়ে হোম অফিসের কাছে আপনি পারমিশন চাইবেন নতুন গ্রাউন্ড রেজ করার জন্য। এটাকে বলে এডিশনাল গ্রাউন্ড বা সেকশন 120, একটা নোটিশ আছে, সেই নোটিশ দিয়ে আপনি বলতে পারেন যে আমার নতুন একটা গ্রাউন্ড হয়েছে, এবং সেই গ্রাউন্ডটাও তোমরা অ্যাপিলে কনসিডার করো। এটা কিন্তু করা সম্ভব। ওটা কি আমি
ওই হিয়ারিং দিয়ে তারা ইস্যু রেজ করার আগে পরিবর্তিত আপনি যদি মনে করেন যে বাংলাদেশের চেঞ্জিং অফ সার্কামস্টান্সেসের পরেও আপনার রিস্ক আছে, হতে পারে না, যেটা আমরা আসলে সারাদিন আলোচনা করলাম যে এখনও তো বাংলাদেশে কারো রিস্ক থাকতে পারে না, তো সেটাকে হাইলাইট করে আপনি এডিশনাল গ্রাউন্ড হিসাবে আপনি সাবমিট করে দিবেন, হোম অফিসকে দিবেন এবং কোর্টকে তার কপি দেবেন। হোম অফিসের পারমিশন ছাড়া, কনসেন্ট ছাড়া আপনি কোনো নতুন ম্যাটার আনতে পারবেন না। তবে যেটা হইতে পারে আপনার মূল কেসের জন্য আপনি এভিডেন্স আনতে পারেন, যদি আপনার কেসের যদি গ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার তাদের সেক্রেটারি অফ স্টেটের কাছ থেকে পারমিশন লাগবে। নাহলে যেটা হবে, আপনি যখন কোর্টে যাবেন, কোর্টে গেলে ওরা ওই যে সিপিএন যেটা করেছে গত বছরের ডিসেম্বরে, সিপিএন থেকে খালি আবৃত্তি করে বলবে এবং দেখা যাবে আপনার অ্যাপিলটা তারা হয়তো নামঞ্জুর করে দেবে। কারণ সিপিএন অনুযায়ী যারা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল এখন এই মুহূর্তে তাদের কোনো ভয় নাই। আমাকে আগেই 120টা করা উচিত, তাই না? তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাপিল হিয়ারিংয়ের আগেই যদি আপনি নতুন গ্রাউন্ড থাকে, নতুন কোনো কারণ থাকে, বা এমনও হতে পারে আপনি হয়তো বর্তমান সরকারেরও সমালোচনা করা শুরু করেছেন, বা সরকারের এসব কারণে আপনি হয়তো অনেকের কাছ থেকে হুমকি থামকি পাচ্ছেন, পেতে পারেন আপনি, আমি জানি না আপনার কেসটা কীরকম। তো সেটাও কোনো হুমকি ছিল না আগে, কিন্তু আমার ফ্যামিলি ছিল ওইখানে, তারা এস্টাবলিশ, ওদেরকে আমার ভাই ছিল আগে। তো যে কোনো নতুন গ্রাউন্ড আপনাকে রেজ করতে গেলে সেক্রেটারি অফ স্টেটের পারমিশন লাগবে, এই জন্য আপনাকে সেকশন 120 নোটিশ দিতে হবে। জি, ওকে ভাইয়া। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা দেখি আর কোনো কলার অপেক্ষা আছেন কিনা। হ্যালো, মনে হচ্ছে আমরা কলারকে হারিয়ে ফেলেছি। তো আমরা আবার আমাদের আলোচনা চলে যাচ্ছি, যেটা আমরা বলছিলাম হিউম্যান রাইটসের ব্যাপারে। তো এই যে কতগুলো ক্যাটাগরি আমরা বললাম, এর বাইরে খুব এক্সেপশনাল গ্রাউন্ড ছাড়া আপনার কিন্তু হিউম্যান রাইটস নাই। কোনো কোনো ক্ষেত্রে এর বাইরে যদি আসে সেক্ষেত্রে আমরা যেটাকে বলি কম্প্যাশনেট এবং কম্পেলিং গ্রাউন্ডসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে 70-80% কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরে নিয়ে আসা হয়েছে, যেগুলো আমরা আলাপ করলাম, যেটা আমরা আছে অ্যাপেন্ডেক্স FM, অ্যাপেন্ডেক্স লং রেসিডেন্স, অ্যাপেন্ডেক্স প্রাইভেট লাইফ, এগুলো সবই কিন্তু হিউম্যান রাইটসেরই অংশ, যেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তারপর আবার অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যেগুলি সবই আমরা ইমিগ্রেশন রুলের নিয়ে আসছি। মনে রাখতে হবে, অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু এদেশ থেকে অ্যাপ্লাই করার জন্য ইমিগ্রেশনে কোনো রুল নাই। যেটা আছে সেটা হচ্ছে দেশের বাইরে থেকে। এদেশে আসলে এদেশ থেকে যদি অ্যাপ্লাই করতে হয় সেটা অবশ্যই হবে, সেটা এদেশে আসার পর অ্যাপ্লাই করলে সেটা হবে অবশ্যই হিউম্যান রাইটসের আউটসাইড দ্য রুল। এমন হতে পারে আপনার এক বয়স্ক আত্মীয়া আপনাকে দেখতে আসেন, হয়তো আপনার বাবা মাই, হয়তো আপনার মা আপনাকে দেখতে আসলেন, ওনার বয়স হয়ে গেছে, এখানে আসার পরে উনি অনেক অসুস্থ হয়ে গেছেন। এই অবস্থায় আপনি তো মনে করছেন উনি দেশে গেলে ওনার খুব কঠিন অবস্থা হবে। সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশনটা হবে কিন্তু হিউম্যান রাইটসে আউটসাইড দ্য রুল। আপনাকে দেখাতে হবে যে তার এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী কোনো কারণ আছে এবং হোম অফিসে তার প্রতি মায়া বা দয়া দেখানো উচিত, কম্প্যাশন বা কম্পেলিং একটা সার্কামস্টান্সে দেখাতে হবে। তো এইগুলি যেটা বললাম মোটামুটি এগুলি হিউম্যান রাইটসের অংশ। তো হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনগুলি খুবই হাইলি টেকনিক্যাল, অনেক সময় এটা সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা কঠিন। তো অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। এছাড়াও আমরা দেখেছি যে ইন্টারনেটে অনেক ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবল আছে বিভিন্ন ক্যাটাগরির জন্যে, তো এগুলো আপনারা দেখতে পারেন। আর অবশ্যই একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম। আমি একটু একটা প্রশ্ন করার জন্য ফোন করেছিলাম। জি করেন ভাইয়া, শুনছি। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। জি বলেন, আমি শুনছি। আমি আমার একটা মেয়ে দেশে আসছে আর গ্রাজুয়েশন কমপ্লিট করছে 4 ইয়ারের।
তো আমি ব্রিটিশ, কিন্তু আমার ওয়াইফ ভিসা আছে, আমার একটা ছোট মেয়ে ব্রিটিশ। তো এখন অনেক জায়গায় জব অ্যাপ্লাই করছে, কিন্তু জবও এখনো পাচ্ছি না। আর ওনার ভিসাটা মানে আর 3-4 মাস আছে আর কি। তো আমি ওয়ার্ক পারমিটেরও চেষ্টা করতেছি। যদি আমার দেশে আর কেউ নাই, যদি আমার মেয়ে চলে যেতে হয় দেশে, তো ওখানে তো টাকার মধ্যে আর আমার দুয়ার নাই, আমি একেবারে চাচ্ছি দেশে। তো এটা কোনো পরামর্শ আছে কিনা, হিউম্যান রাইটসের কোনো জন্য কোনো কিছু করা যায় কিনা? সরি, আসলে আপনার, আমি জানি না এটা কি আপনার ফোনে প্রবলেম না আমাদের প্রবলেম, অনেক কথাই আমরা কিন্তু বুঝতে পারলাম না। আপনি বলেন আপনি ব্রিটিশ, আপনার একটা মেয়ে ব্রিটিশ, কিন্তু আপনার আর একটা মেয়ে আছে, উনি কি বাংলাদেশি? হ্যাঁ, উনি বাংলাদেশি। আচ্ছা, উনি এখানে আসছেন অ্যাজ এ স্টুডেন্ট? হ্যাঁ, উনি অলরেডি এদেশে আছেন। উনি প্রায়, মানে উনি কি ভিসাতে আছেন? উনি স্টুডেন্ট বিষয়। ওনার কি পড়াশোনা শেষ হয়েছে? অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার করে নাই এদেশে। আচ্ছা, তাহলে উনি কেন, উনি গ্রাজুয়েট উঠের জন্য অ্যাপ্লাই করেননি কেন? উনি 2 বছরের ভিসা পান। অনার্স কমপ্লিট করছে গ্রাজুয়েট, কিন্তু মাস্টার্সটা কমপ্লিট করে নাই। গ্রাজুয়েট যদি করে কি এই দেশে করছে আর কি। গ্রাজুয়েট উঠে করতে পারলে যেটা হতো, উনি 2 বছরের ভিসা পেতেন, এবং গ্রাজুয়েট থাকলে অলরেডি 2 বছর ভিসা নিয়েছে। ওইটা শেষ পর্যায়ে আছে আর কি, 8-6 মাসের মতো আছে। জি, এখন উনি কি আপনার জবের জন্য চেষ্টা করছেন, ওয়ার্ক পারমিট? জবের জন্য উনি যেটার উপর করছে ওইটার উপর অনেক অ্যাপ্লাই করছে, কোনো দিকে রেসপন্স আসছে না। জি, তো এখন উনি যদি কোনো অ্যাপ্লিকেশন করেন, কি অ্যাপ্লিকেশন উনি আপনার করতে পারেন বলেন? ওনার তো বাংলাদেশে গেলে যে কোনো সমস্যা হবে এমন তো নয়। সমস্যা হলে উনি হয়তো বলতে পারতেন আমি অ্যাসাইলাম করবো, কিন্তু এমন তো সমস্যা নাই। এখন আপনি যদি ওনাকে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে রাখতে চান, সেক্ষেত্রে বলবে আপনার তো আরেকটা মেয়ে এদেশে আছে, আপনার কেন ওনাকে এদেশে রাখার দরকারটা কেন? তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি খুব কমই আপনার সাকসেসফুল হয়। জি, এখন যেটা হবে যে উনি যেহেতু অ্যাডাল্ট যারা ডিপেন্ডেন্ট, অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, অ্যাডাল্ট বাচ্চারা কিন্তু বাবা মায়ের পরে যারা ইমোশনাল ডিপেন্ডেন্সি ছাড়া কিন্তু রিয়েল ডিপেন্ডেন্সি নাই। এই জন্য তাদের সাথে যে ফ্যামিলি লাইফটাকে ইমিগ্রেশন পারপাসে কিন্তু রেকগনাইজ করে না। তো এই জন্য ওনার জন্য ফ্যামিলি লাইফে অ্যাপ্লিকেশান করলে এটা হবে কোয়াইট ডিফিকাল্ট। যদি আপনি না দেখাতে পারেন যে বাংলাদেশে গেলে উনি সিঙ্গেল মহিলা হিসেবে ওনার খুব অসুবিধা হবে, কষ্ট হবে, ওনাকে কেউ সাপোর্ট করবে না, সেক্ষেত্রে উনি হয়তো প্রোটেকশন উঠে যেতে পারেন। আপনি বললেন আপনার স্ত্রী বোধহয় বাংলাদেশে থাকেন নাকি? আচ্ছা, জি, তাহলে যেটা ওনার জন্য যে পথটা খোলা আছে সেটা উনি হয়তো বলতে পারেন, উনি প্রোটেকশন উঠে যেতে পারেন, যে বলতে পারেন যে সিঙ্গেল মহিলা হিসাবে ওনার বাংলাদেশে ফিরে গেলে প্রবলেম হবে। কিন্তু এই কেসটা দাঁড় করানোটা অনেক টাফ, অনেক এভিডেন্স লাগবে, এক্সপার্ট এভিডেন্স লাগতে পারে। কারণ উনি তো 3 বছর আগেও তো উনি ছিলেন বাংলাদেশে, তখন ওনার প্রবলেম না হলে এখন ওনার প্রবলেম কেন হবে? তো জি, বুঝতে পেরেছি, তখনও তো ওনার বয়স প্রায় 22-23 ছিল, তখন তার প্রবলেম না হলে এখন তার প্রবলেম কেন হবে? তো এই জি, যেটা আরেকটা রুট হতে পারে, উনি আবার স্টুডেন্ট রুটে ফিরতে পারেন, ফিরে উনি মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন। পিএইচডি করলে উনি আরও লম্বা সময় থাকতে পারেন। সব মিলায়ে ওনার হয়তো 10 ইয়ার্স হয়ে যাবে এদেশে একটা পর্যায়ে, যখন ওনার পিএইচডি কমপ্লিট হবে। তো আপনি ওনাকে মাস্টার্স লিডিং টু পিএইচডি এই ধরনের রুটেও ওনাকে আপনি অ্যাডভাইস করতে পারেন এবং মাস্টার করতে পারেন। ওনার 20 ঘন্টা কাজের পারমিশনও থাকবে। আপনাকে দেখায় দেওয়ার তো ব্যাপার নয়, কারণ প্রশ্ন উঠবে উনি জেনুইন কিনা। উনি একটা অনার্স করা, মাস্টার্স করা একটা মহিলা। আমার রেস্টুরেন্ট আছে ছোট, আমার এখানে যদি ওয়ার্ক পারমিট হয়, এখানে কি ওনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দেব? আপনার ওয়ার্ক পারমিট হলে আপনাকে তো বেতন দেখাতে হবে 38,700, এটা একটা ইস্যু আছে। আর একটা ইস্যু হচ্ছে ওরা বলবে এটা জেনুইন কিনা। আপনি যদি বাবা হয়ে আপনার কোম্পানি দেখান, ওরা মনে করতে পারে জবটা জেনুইন না। আর তাছাড়া ওনার তো এমন কোনো স্কিল নাই, উনি হয়তো গ্র্যাজুয়েট হতে পারেন, কিন্তু ওনার তো রেস্টুরেন্টে কাজ করার তো কোনো অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে ওরা মনে করতে পারে জবটা জেনুইন না। উনি অলরেডি রেস্টুরেন্টে আছেন
5 বছর থেকে সবকিছু করতেছে সামনে ম্যানেজমেন্টে, জি। ওনার ওগুলা যদি ইন্টারভিউ নেয় সব এক্সপেরিয়েন্স আছে আর কি ওনার। হ্যাঁ, এগুলো দিয়ে যদি আপনি দেখাতে পারেন তাহলে ওই যে বললাম যে স্যালারি স্কেল দেখিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটাই সবচেয়ে বড় প্রবলেম হবে, সেটা হচ্ছে যে উনি এই জবটা জেনুইনলি ক্রিয়েটেড করা হয়েছে কিনা এই। আদারওয়াইজ টেকনিক্যালি এটা সম্ভব। আর আমি তো আপনাদের কাগজপত্র জানি না, আপনাদের রেস্টুরেন্টের হিউম্যান রিসোর্স কী করে ম্যানেজ করেন জানেন। আপনার কি অলরেডি স্পন্সরশিপ লাইসেন্স আছে? না, এখনো করি নাই, করবো আর কি, ওর জন্য এটা কেউ জি, যদি আপনি লাইসেন্স করেন তখন কিন্তু এটাও ইস্যু হবে যে শুধুমাত্র একটি ব্যক্তিকে নেওয়ার জন্য আপনি লাইসেন্স করলেন কিনা। তো এরকম লট অফ ইস্যু আছে। আমার মনে হয় যে কিছু করার আগে আপনি অবশ্যই কোনো ভালো লয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু দর্শকবৃন্দ, আজকে অনেকক্ষণ কথা হলো আপনাদের সাথে। আমরা তো দেখছি যে আস্তে আস্তে ব্রিটেনে খুব সম্ভবত বসন্ত চলে আসছে, আগের মতো শীত নাই, অ্যাটলিস্ট ডে টাইমে নাই, রাতে এখনও কিছু কিছু শীত পড়ে। তো আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, আমরা কিছু পরিবর্তনের কথা বললাম। আমরা বললাম যারা কেয়ার ভিসাতে এদেশে এসে আটকা পড়ে গেছে, চাকরি পাচ্ছে না, তাদের থেকে রিক্রুট করার জন্য বলা হয়েছে যে ডোমেস্টিক ওয়ার্কার থেকে, মানে ডোমেস্টিক মার্কেটে রিক্রুট করা বলে বাইরে যাওয়ার কথা বলা হয়েছে। এটা তাদের জন্য একটা বড় একটা সুসংবাদ, যারা বিপদে পড়ে গেছে। আরও আমরা কথা বললাম যে ই ভিসার ডেট এক্সটেন্ড করে 1 জুন পর্যন্ত করা হয়েছে। তো আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো। আপনি কি আছে মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখবেন। তো ভালো থাকুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে 2 সপ্তাহ পরে। আগামী সপ্তাহে আপনাদের সাথে থাকবেন আপনাদেরই অতি প্রিয় আলোচক MQ হাসান সাহেব। দেখা হবে আবার।